মীর চিরকুটে বলা বাক্যটি রাফিদকে বলে। রাফিদ প্রতি উত্তরে বলল, আশ্চর্য, আমরা কোন সত্য বের করব? অদ্ভুত। মীর বলল, চল ওই অচেনা ব্যক্তিটিকে জিজ্ঞেস করি। অচেনা মুখোশধারী ব্যক্তিটির দিকে তাকালো, কিন্তু ততক্ষণে সে চলে যায়। চারিদিকে কোথাও নেই, থাকলেও সন্ধ্যার ধোঁয়াশা আলো এবং নিরবচ্ছিন্ন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। রাফিদ বিষয়টি এড়িয়ে বলল, ছেড়ে দে, নিশ্চয়ই লোকটি পাগল। কাদের ভেবে তীর ছুঁড়েছে কে জানে, চল এখন। মীর রাফিদের রেশ টেনে অশ্বের পৃষ্ঠায় চেপে বসে। এরপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। তাদের গন্তব্য বাড়িতে পৌঁছানো। সন্ধ্যা নামায় আলিমনগর গ্রামের মানুষ ঘরের আলো ধরিয়েছে, কেউ আলোর জন্য ধরিয়েছে হারিকেন, তো কেউ মশাল। ঘরের বাহিরে মশাল দিয়েছে সকলে। গ্রামটি ইতিমধ্যে বেশ চমকপ্রদভাবে রূপ ধারণ করেছে। গ্রামের সরু পথে এগোচ্ছে মীর ও রাফিদ। অশ্ব তার ধীর পায়ে চলছে। চৌধুরী নিবাসন আর মাত্র ৪-৫ মাইল দূরে। রাস্তার দুই ধারে মাটির ঘর, খড়ের ঘর, তো কিছু টিনের দোতলা ঘর, যার থেকে আলো ছড়িয়ে পথ কিছুটা আলোকিত করায় মীর এবং রাফিদ সুবিধামতো পথ এগোতে পারছে। নীরব পথে চলতে চলতে হঠাৎ করে তাদের কানে ঘুঙুরের শব্দ ভেসে আসে। মীর অশ্বের লাগাম টেনে দাঁড়িয়ে যায়। শব্দ লক্ষ্য করে সেদিকে তাকালো। বাঁ দিকে বেশ কয়েক হাত দূরে একটা ছোট্ট কুঠির থেকে শব্দটা আসছে। রাফিদ মীরের অভিব্যক্তি দেখে বলল, হয়তো মেয়েরা নাচ করছে, চল গিয়ে দেখি। মীর বলে, অশ্ব থেকে নেমেও দাঁড়ায়। রাফিদ বলে, আলিমনগর মেয়েদের অনেক সম্মান দেওয়া হয়, এভাবে ওদের নাচ দেখতে যাওয়াটা অন্যায় হবে। ধুর, চল তো, থাইল্যান্ডে তো কখনো এরকম সুরও শুনিনি, আর নাচ তো বিলাসিতা। বলে মীর ঘুঙুরের শব্দ অনুসরণ করে যেতে থাকে। রাফিদও বাধ্য হয়ে মীরের পেছন পেছন গেল। একটি টিনের দোতলার পাশে ছোট্ট কুঠির। ছোট্ট কুঠিরটার ভেতর মৃদু আলো, মোমবাতির দপদপে শিখায় দেওয়ালে পড়ে নাচছে যেন ছায়ারা। বাতাসে কস্তুরীর সুগন্ধ, আর পায়ের ঝনকারে মিষ্টি সুর ভেসে আসছে চারিদিক থেকে। ৪ জন মেয়ে নাচছে এক সুরে। হাতে রেশমের ওড়না, চোখে ঝিলিক, ঠোঁটে মিষ্টি হাসি। সেই ভিড়ের মধ্যে এক চন্দ্রমুখী মেয়ের দিকে নজর পড়ে মীরের। তার গলায় নীল পাথরের হার, কপালে এক ফোঁটা লাল টিপ, আর চোখে এমন এক আলো যেন কুঠিরের আলো ম্লান করে দেয়। সে নাচছে, কিন্তু তার চোখে লুকানো আছে এক গভীর গল্প, এক অপূর্ণ আকুলতা। জানালা থেকে মীর তাকিয়ে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। কুঠিরের ঘ্রাণে যেন মিশে গেছে তার অজানা অনুভব। প্রতিটি তালে তার সামনে চন্দ্রমুখী মেয়েটির চুড়ির শব্দ তার বুকের ভেতর প্রতিধ্বনিত তুলছে। বাইরের কুয়াশা ঘনত্ব হয়েছে, কিন্তু কুঠিরের ভেতর নাচ থামেনি। সেখানে শুধু চোখের ভাষায় চলছে এক অদেখা সংলাপ। মীর এর পেছনে দাঁড়িয়ে আছে রাদীপ। রাদীপ মীরকে লক্ষ্য করে বলল, আমাদের গ্রামের স্কুলের মাস্টারের মেয়ে। জীবনে একবার ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছিলাম, দুর্ভাগ্যবশত সেটা বাবা দেখে ফেলে। আর সেদিন বলেছিল আমাদের গ্রামের মেয়েদের দিকে যেন কখনো চোখ তুলে না দেখি। ভারী সুন্দরী, নাচনেওয়ালি। যাই হোক, এখন চল। মীর এবং রাদীপ পেছন ঘুরে যেতেই তাদের সামনে কিছু লোক পড়ে। ৩ জন মধ্যবয়স্ক লোক। তখন তাদের মাঝে উপস্থিত হয় আব্দুল মোতালেব হোসেন। তিনি রাফিদ এবং মীরকে দেখে কিছুটা আকস্মিক হকচকিয়ে গেল। তারা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করল, মীর এবং রাদীপও। এরপর আব্দুল মোতালেব মীর এবং রাদীপ এর উদ্দেশ্যে বলল, তোমরা তো জমিদার বাড়ির ছেলে, তা এত রাতে এখানে কি ব্যাপার, কিছু হয়েছে? রাফিদ তখন মীরকে ফিসফিস করে বলল, নাচনেওয়ালির বাবা। মীর তখন বলল, মীর আসলে বলতেই রাফিদ তার কথার মাঝপথে থামিয়ে নিজে বলল, আসলে চাচা, ও হচ্ছে মীর, থাইল্যান্ডে না থাকে, গ্রামে নতুন। আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর হঠাৎ তখন আপনাদের কুঠির থেকে ঘুঙুরের শব্দ শুনতে পাই। তখনও জিজ্ঞেস করলো এটা কোথা থেকে আসছে। আমি ওকে মুখে জবাব দেওয়ার পরেও ও সচক্ষে দেখতে আসলো। ও আচ্ছা, আচ্ছা চাচা, আসি, বলে মীর ও রাফিদ চলে যায়।
সেই বিকেল থেকে শালুক এবং জয়ন্তন সহ বাড়ির সকলে অপেক্ষা করছে রাফিদ এবং মীরের জন্য। তখন শালুক অনেকবার বারণ করেছে, আলিমনগরের উত্তরে যাস না, দিনকাল ভালো নয়, তখন কি হয়ে যায় বলা যায় না। কিন্তু তারা দুজন যেন বরাবরই অবাধ্য ছেলে, কখনো নিজেদের শখের বিরুদ্ধে যায়নি। শালুক বারবার ঘড়ির দিকে দেখছে, সময় বাড়ছে, কিন্তু তাদের যেন আসার নামগন্ধ নেই। ঠিক তখনই অশ্বের হেসাধ্বনি ভেসে আসে ঘরের বাইর থেকে। জয়ন্তন বলল, ওরা হয়তো চইলা আইছে। এরপর রাফিদ ও মীর ঘরের ভেতর উপস্থিত হয়, দেখল সবাই যেন তাদের অপেক্ষায় বসে আছে। রাফিদ তখন আগ বাড়িয়ে শালুকের সম্মুখে গিয়ে বলল, যা বকার ওকে বকো, আমার কোনো দোষ নেই, বলে উপরে চলে যায়। শালুক মীরকে লক্ষ্য করে বলল, সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তোদের আসার সময় হলো এখন? কতটা চিন্তা হচ্ছিল আমার। ছোট মা, এখন আর আমরা ছোট নই, এত চিন্তা করো না তো তুমি। তুমি আমাদের খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি, বলে হাস্যোজ্জ্বল মুখে উপরে নিজের ঘরে চলে যায়। আজকের রাতটা অপূর্ব সুন্দর, আকাশজোড়া নীলের ওপর ছড়িয়ে আছে হাজারো তারার নরম ঝিলিক। চাঁদটা যেন এক নিঃশব্দ অভিমানী প্রেমিক, দূর থেকে তাকিয়ে আছে পৃথিবীর দিকে। তার আলো ছুঁয়ে যাচ্ছে গাছের পাতা আর নিস্তব্ধ পথের ধুলো। দূরে বাইছাড়ে হালকা বাতাসে শোষ শব্দ, কখনো ঝিঝি পোকার টানা ডাক। চারপাশে এমন এক নীরবতা, যেন সময়ও থেমে গেছে এই মুহূর্তে। ফুলের ঘ্রাণ মিশে আছে বাতাসে, নিশি জুই রাতরানীর মিষ্টি সুবাসে মন ভরে যায়। এমন একটি রাত এক একজন এক একভাবে উপভোগ করছে। কেউ এক কোণে নদীর ধারে দাঁড়িয়ে নদীর স্রোত উপভোগ করছে, নদীর স্রোতে যেন সে হারিয়ে গেছে কল্পনার জগতে। আবার কোথাও কোনো এক জানালার এক টুকরো আলো ঝলমল উপভোগ করছে কেউ। কে জানে, হয়তো কারোর চোখে ঘুম আসেনি এত রাতেও। রাতটা শুধু সুন্দর নয়, রহস্যময়ও যেন। তার নীরবতার ভেতর লুকিয়ে আছে কোনো গল্প, কোনো অজানা প্রতীক্ষা। রাতটি একান্তই উপভোগ করছে মীর, ছাদের এক কোণে বসে সে। রাফিদ এতক্ষণ এখানেই ছিল। এরপর কজন অনুচারী এসে তাকে ডেকে নিয়ে যায় গুরুত্বপূর্ণ দরকার বলে। মীরের পরনে সাদা রঙের পাঞ্জাবি, সাদা পাজামা, তার উপরে শীত ঠেকাতে কালো রঙের শাল জড়ানো, ডান হাতে সিগারেট। মীর উপলব্ধি করল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মীর সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, পেছনে কেন দাঁড়িয়ে আছো, সামনে এসো। মায়া বেশ উসখুস হয়ে মীরের সামনে এলো, এরপর বেতের চেয়ারের উপর বসে পড়ল। আপনি আমার দিকে না দেখেই কিভাবে বুঝলেন আমি আপনার পেছনে দাঁড়িয়েছিলাম? মীর অ্যাস্ট্রেতে সিগারেট নিভিয়ে বলল, তোমার উপস্থিতি তো খুব ছোট্টবেলা থেকেই টের পেয়ে আসছি, আর এখন পাবো না? মায়া মৃদু হেসে বলল, আজ কোথায় গিয়েছিলেন? আলিমনগর গ্রামটি শেষবারের মতো ঘুরে দেখছিলাম। শেষবারের মতো মানে? মায়ার কাছে বাক্যটি অস্বাভাবিক মনে হলো। মানে হলো, কিছুদিন পর তো চলেই যাব, তারপর কবে না কবে আসা হবে ঠিক নেই। এখানে থেকে গেলেই তো পারেন। মা আপনাকে খুব স্নেহ করেন, আপনি চলে গেলে সে কষ্ট পাবে। আর তুমি? মীর চোখ টান করে প্রশ্ন করলো মায়াকে। মায়া ভ্রু কুঞ্চিত করলো। আমি মানে? আমি বললেই কি আপনি এখানে থেকে যাবেন? কি আজীব! একবার বলেই দেখো, থেকে যেতেই পারি। মায়া জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। মীর মজা করছে না সত্যি বলছে সে বুঝতে পারছে না। তখন তৃষ্ণার বলা একটি কথা তার কানের কাছে ভেসে ওঠে। বিদেশি ছেলে, সে দেশে না জানি কত প্রেমিক আছে তার, তার আবার প্রেমে পড়িস না। মীর মায়ার ভাবনা ভাঙিয়ে দেয়, বলল, এই রূপসী, কি ভাবছ? মায়া তখন হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে যায়, বলল, আমি ঘরে যাই, অনেক রাত হয়েছে, জবাবটা তো দিয়ে যাও। মায়া এবার কিছুটা উচ্চস্বরে বলল, আপনি থেকে গেলেও বা কি, না থাকলেও বা কি, আমার এতে কিছু যায় আসে না, বলে মীরের সামনে থেকে যেতেই রাফিদ হাজির হয়। রাফিদ মায়াকে দেখে বলল, তুই এত রাতে এখানে কি করছিস? মাঝরাতে মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ, ভুলে গেছিস? মায়া থতমত খেয়ে বলল, ভাই, তোকেই খুঁজতে এসেছিলাম। কিসের জন্য? রাফিদের যেন টান টান উত্তেজনা। মায়া রাফিদের অভিব্যক্তি দেখে ভয় পেল। মায়া নিরুত্তর।
রাফিদ পুনরায় বলল, কিছু হয়েছে? কেউ কিছু কি বলেছে? মায়া কিছু না বলেই ছাদ থেকে চলে যায়। রাফিদ বিড়বিড় করে বলল, অদ্ভুত। রাফিদ বসে পড়ে মীরের সামনে, একটা সিগারেট হাতে নেয়। সিগারেট ধরিয়ে বলল, মায়া হঠাৎ কেমন আচরণ করলো? মীর হেসে বলল, ও কিছু নয়, আমি একটু কোমল আচরণের সাথে ঠাট্টা করেছিলাম। রাফিদ ওর ঠাট্টার ছলে বলল, শালা, তোর স্বভাব গেল না। মীর রাফিদের রেশ টেনে বলল, শালা বুঝে শুনে বলেছিস তো? এই, আমার বোনের দিকে নজর দিস না। তুই শালা ডেকে ফেলেছিস রাফিদ, কথা এড়ালে চলবে না, বলে দুজনেই হাসিতে তলিয়ে যায়। তাদের এমন দৃশ্যটি ছাদের ছোট্ট গাছের আড়াল থেকে দেখেছে বাড়ির নতুন কাজের লোক বুলবুল। ও বেশ কিছুক্ষণ ধরে ছাদে উপস্থিত। বুলবুলের বয়স আনুমানিক ৩৫, উচ্চতা ৫ ফুটের মতো, শ্যামবর্ণের শরীর, মাথায় একটা শীতের টুপি, গায়ে মোটা সোয়েটার। কান পেতে মীর এবং মায়ার কথোপকথন এতক্ষণ শুনেছিল। এখন রাফিদ এবং মীরের হাসি যেন ওর সহ্য হচ্ছে না। মীর এবং রাফিদ হাসি থামিয়ে দিল। মীর ছাদের রেলিং ধরে রাফিদকে লক্ষ্য করে জিজ্ঞেস করলো, মাস্টারের মেয়ের নামটা কি? তুই জেনে কি করবি? কি করব বুঝতে পারছিস না? হেয়ালি না করে বল। রাফিদ মলিন কণ্ঠে বলল, মোহিনী। মীর বলল, অসম্ভব সুন্দর নাম। ঠিক ওর মতোই নামটি সুন্দর। রাফিদ তখন বলল, তুই আসলেই একটা নষ্ট শালা। বুলবুল সব কথা শুনে ফেলে তাদের। এরপর মনে মনে বলল, তখন মায়া আপামনির সাথে প্রেমালাপ করছিল, আর এখন আবার আরেক মোহিনী। তুই বড় চালাক মীর, তুই গাছেরও খাবি, তলারও কুড়াবি। না, এটা তো হতে দেওয়া যাবে না। আমাকে এর পদক্ষেপ নিতে হবে। রাত বাড়লে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু চোখে ঘুম নেই মায়ার। মায়া ও তৃষ্ণা ঘরে একটা দোলনা আছে। দোলনাতে মায়া বসে ধীর স্থিরভাবে দোল খাচ্ছে, দুপা উঠিয়ে বসা দোলনায়। দোলনার চলার শব্দ পেলে তৃষ্ণা জেগে ওঠে ঘুম থেকে। ঘরের আলো নেভানো, জানালা থেকে চাঁদের আলো এসে ঘরটি আলোকিত করছে। তৃষ্ণা চোখ কুঁচকে তাকালো পাশে, মায়া নেই। এরপর শোয়া থেকে উঠে বসে, দেখে মায়া না ঘুমিয়ে দোলনায় চেপে বসে আছে। খুব উদ্বিগ্ন দেখাচ্ছে মায়াকে। তৃষ্ণা শান্তভাবে মায়াকে জিজ্ঞেস করলো, তুই এখনো ঘুমোসনি কেন? রাত অনেক হলো। মায়া দোল খাচ্ছে, তার চোখও পলকহীন। তৃষ্ণা বিছানা থেকে নেমে মায়ের কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল, কি হয়েছে তোর? মায়া তখন তৃষ্ণার কথা যেন শুনতে পেল। কিছু নয়, ঘুম আসছে না। তুই যা ঘুমা, আমায় বিরক্ত করিস না। তৃষ্ণা বলল, কি ভাবছিস? আমায় বল, ভালো লাগবে। মায়া জবাব দিল না। দোলনা থেকে উঠে জানালার পাশে দাঁড়ায়। তৃষ্ণা তার পেছন পেছন গেল। আবার প্রশ্ন করল, মীরের কথা ভাবছিস? মায়া ঘুরে তাকালো তৃষ্ণার দিকে, এরপর দৃষ্টি সরিয়ে বাইরে নেয়। খোলা প্রকৃতির দিকে তাকিয়ে বলল, একটু আধটু ভাবছি, কিন্তু আমার ভাবনার মূল কারণ হলো অচেনা বাঁশির সুর। সেদিন কে বাঁশি বাজাচ্ছিল? তৃষ্ণা হাঁপ ছেড়ে বলল, মীরের ভাবাটা বোকামি, আর এই অদৃশ্য বাঁশিওয়ালার কথা ভাবাটা আরো বড় বোকামি। তুই আজকের পর আর কখনো ভৌতিক গল্প উপন্যাস কিছু পড়বি না। এগুলা পড়েই তোর মাথা খারাপ হয়ে গেছে। বলা শেষে তৃষ্ণা পুনরায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মায়ার ভালো লাগছে না কিছু। বাড়িটা আজকে খুব নিস্তব্ধ এবং শুনশান মনে হচ্ছে। তার মনে হচ্ছে অচেনা কেউ বাড়িতে উপস্থিত। সে এও জানে আদৌ তার ভাবনা সঠিক কিনা এর প্রমাণ নেই, কিন্তু তার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয় তো। মায়া জল খাওয়ার জন্য বিছানার পাশে রাখা জগের দিকে গেল, কিন্তু জগ খালি। জল তেষ্টা পেয়েছে। কি করবে ভেবে তৃষ্ণাকে একবার ডাকলো, তৃষ্ণা, জগে জল নেই। আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমার সাথে চল, রান্নাঘর থেকে নিয়ে আসি। তৃষ্ণা কম্বল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বলল, তুই যা, আমি পারবো না। বাচ্চামি করিস না। মায়া বাধ্য হয়ে ঘরের বাহির হয়। এরপর একবার চারিদিকে দেখল, চারিদিকের খণ্ডিত আলো। এত রাতে কেউ জেগে নেই। মায়া ধীর স্থির পায়ে হাঁটতে লাগলো। সেই মুহূর্তে মায়ার কানে বাঁশির সুর ভেসে আসে। মায়া থমকে গেল। মায়া ক্ষুদ্র জানালা থেকে সুর যে দিক থেকে আসছে সেদিকে তাকালো। ঠিক কিছুটা দূর থেকে সুরটি ভেসে আসছে, সেই অচেনা সুরটি। কিন্তু এত রাতে কে বাজাচ্ছে বাঁশি? নাকি এবারও ভুল শুনছে মায়া? এক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ল মায়া।
নিজের ভাবনাকে ভুল প্রমাণ করে দ্রুত হেঁটে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘর থেকে জগে জল ভরল। তখন চোখ পড়ে বৈঠকখানার দিকে। মীর কোথাও যাচ্ছে। মায়ার সন্দেহ হলো। সে দ্রুত মীরের পেছনে হাজির হয়। মীর সদর দরজা খুলতেই মায়ার উৎকণ্ঠা ভেসে আসে পেছন থেকে। সে ঘুরে দেখল মায়া। মায়া মীরের মুখোমুখি হয়ে সন্দেহজনক প্রশ্ন করল, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? মীর কিছুটা বিব্রত বোধ করল, মাথা চুলকালো। মায়া মীরকে নিশ্চুপ দেখে বলল, কি হলো, চুপ করে আছেন যে? কোথায় যাচ্ছেন? কারোর সাথে দেখা করতে নিশ্চয়। মীর বলল, আসলেই একজনের সাথে দেখা করতে যাচ্ছিলাম, আর মাঝপথে এসে তুমি বাধা দিচ্ছ। কার সাথে দেখা করবেন? আর এত রাতেই বা কেন? ছোট মায়ের জন্য সময় মতো দেখা করতে পারিনি। কার সাথে দেখা করবেন? মীর একটু রসিকতা করে বলল, ভালোবাসি একজনকে আমি খুব। প্রথম দেখাতেই প্রেমে পড়েছি যার। কে সে? মায়ার কথা আটকে গেল। মীর বলল, জগটা রাখো, এসো আমার সাথে। মায়া কিছুটা ভয়ের স্বরে বলল, রাফিদ দাদা দেখলে আমাকে মেরে ফেলবে। এখানকার সংস্কার, মেয়েরা রাতে বাইরে বের হতে পারবে না। মীর বলল, সংস্কারের নিচুকি করেছি, চলো। বলে জগটা মায়ার থেকে নিয়ে পাশের সোফায় রেখে তার হাত ধরে ঘরের বাইরে নিয়ে যায়। মায়া এই প্রথমবার মাঝরাতে পরপুরুষের সাথে চৌকাঠ পেরিয়েছে বাড়ির। সে জানে এমনটা কারোর কানে গেলে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে, কিন্তু তারপরও সে ভয়কে উপেক্ষা করে ঘরের বাইরে বের হয়। মীর মায়াকে নিয়ে তার অশ্বের নিকট নিয়ে যায়। মায়ার হাত ছেড়ে দেয়। অশ্বকে আদর করতে শুরু করে মীর। মীর বলল, আমি অগ্লিনকে খুব পছন্দ করি এবং ভালোবাসি। অগ্লিনকে দেখতে পাচ্ছ না? ওর নাম দিয়েছি আমি অগ্লিন। তার মানে আপনি ওর জন্য এখানে এসেছেন? হ্যাঁ। তখন ছাদ থেকে ওর হেসাধ্বনি পাই। ভাবলাম ওকে দেখে যাই। মায়া তখন হেসে উঠল। হাসতে হাসতে মায়ার চোখ পড়ে দোতলার বারান্দায়। মায়ার হাসি থেমে যায়। সেখানে দাঁড়িয়ে আছে জয়ন্তন বেগম। কণ্ঠ শুকিয়ে গেল মায়ার। বুকের ভেতর নাড়া দিয়ে ওঠে। সে আর রেহাই পাবে না নিশ্চিত। সে মাঝরাতে ঘরের বাইরে বের হয়েছে, সেটাও একজন পুরুষের সাথে, যে কিনা খালাতো ভাই। সংস্কার অনুযায়ী বিয়ের আগে নিজের বাবা, ভাই এবং রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে বাড়ির মেয়েরা মিশতে পারবে না। মায়া নিশ্চিত এর জন্য তাকে শাস্তি পেতে হবে, কিন্তু মীর, সে তো নির্দোষ। মায়ার জন্য মীর শাস্তি পাবে? মায়া ভয়ে আধমরা হয়ে গেল। মীর দেখল মায়া চুপচাপ। কিছু হয়েছে তোমার? না, চলুন ঘরে যাই। কেউ দেখলে সমস্যা হবে। কারা দেখবে? অনুচারীরা তো দেখছেই, তাদের দেখায় কিছু যায় আসে না। মায়া মীরের সাথে কথা না বাড়িয়ে দৌড়ে ঘরে চলে গেল। আজ সোমবার। আমজাদ চৌধুরী এবং থমাসন বাড়ি ফিরেছে সকালেই মাত্র। সারা রাত ট্রেনে ছিল, ফিরেছে ভোর 6টার দিকে। বুলবুল সংবাদ পেয়ে একজন ড্রাইভারকে পাঠিয়েছিল গাড়ি নিয়ে তাদের নিতে। এখন বেলা 11টা। সকাল 6টা থেকে 10টা অবধি দুজনে একটু ঘুমিয়ে নিয়েছে। আমজাদ এবং থমাসন পাশাপাশি বসা, তাদের সামনে শালুক, জয়ন্তন এবং শাহানারা বসা। মানুষ কর্মজীবন থেকে বিদায় নিলে অবসরে থাকতে হয়। আমজাদ দীর্ঘ সময় থাইল্যান্ডে ব্যবসা করেছে, এরপর দেশে ফিরেছে। আজ 2 বছর হয়। এখন তিনি গ্রামের সবার দেখভালে ব্যস্ত। গ্রামের জমিদার তিনি। তার একটি দায়িত্ব আছে, গ্রামকে তার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়, যেমনই করে সরকার তার দেশের জন্য। এই বলে যেন আমজাদ আর অবসর পেল না। ব্যবসা থেকে মানুষ মূলত অবসর নেয় না, কিন্তু বিদেশে ব্যবসা করলে তাকে দেশে ফিরতেই হয়। গ্রামের কৃষকদের কৃষিকাজের জন্য অনুপ্রাণিত করছে আমজাদ। গরিব মধ্যবিত্ত পরিবার যেন না খেয়ে থাকে, সেই প্রচেষ্টা আগেও তিনি করেছেন, এখনো করছেন। আজ সকালে ফিরে সবাইকে অবাক করে দিল আমজাদ ও থমাস। তাদের আসার কথা ছিল 2 দিন পরে, কিন্তু কাজ শেষ হওয়ায় চলে আসে। আমজাদ ছোটবেলার কথা তুলল, মজার ঘটনাগুলো। তার রেশ টেনে জয়তুন ও তার ছোটবেলার কথা বলতে বলতে হাসিতে তলিয়ে গেল। তখন রাফিদ এসে সোফায় বসে। তার মুখটা খুব গম্ভীর। সবাইকে হাসতে দেখে রাফিদ বলল, এত হাসছো কেন সকলে? আমজাদ থেমে বলল, তুই হাসতে মানা করছিস? জানিস হাসলে অনেক উপকার হয়।
ইমিউন সিস্টেম শক্তিশালী করে হাসলে। শরীরে ইমিউন কোষ ও অ্যান্টিবডি কার্যক্ষমতা বাড়ে, ফলে অসুখ বিসুখ কম হয়, হৃৎপিণ্ড সুস্থ রাখে। হাসলে রক্ত সঞ্চালন ভালো হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং স্ট্রেস কমায়। থেমে পুনরায় জিজ্ঞেস করলো আমজাদ, শুনেছি মীর এসেছে, ও কোথায়? ও ঘুমোচ্ছে বোধহয়, বলল শালুক। তখন থমাস বলল, আমজাদ, আমি এসেছি অনেক দিন। আমাদের এখন চলে যাওয়া উচিত। একটা নির্দিষ্ট সময় দেখে সব গোছগাছ করে চলে যেতে হবে। শালুক একটু উতলা হয়ে প্রশ্ন করলো থমাসকে, মীরকেও নিয়ে যাবেন? থমাস একটু হেসে বলল, ওকে আর কই রেখে যাব? যত বড় হোক আমার সন্তান, আমার কাছে এখনো বাচ্চাটি। ওকে রেখে তো আমি থাকতে পারবো না। মীর চলে যাবে, মীরকে নিয়ে যাবে, কথাটি মোটেই ভালো লাগেনি শালুকের। রাফিদেরও ভালো লাগছে না। তার চলার পথে একজন সঙ্গী হয়েছিল সে, বন্ধু বলে ডেকেছে, এখন সে চলে যাবে। রাফিদ উদ্ভ্রান্ত হয়ে যায়। ও বেশ হন্তদন্ত হয়ে নিজের ঘরে চলে যায়। আমজাদ শালুকের দিকে তাকালো। শালুক মীরকে নিজের গর্ভের সন্তানের মতোই ভালোবাসে। শালুক চায় মীর এখানেই থেকে যাক, কিন্তু থমাসের অধিকার বেশি নিজের সন্তানের প্রতি। আমজাদ শালুককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, তুমি মন খারাপ কেন করছো? মীর কি এখনই চলে যাচ্ছে? আরো কিছুদিন পরে যাবে। বেলা বাড়ছে। মায়া সকাল থেকে ঘরের মধ্যে বসে আছে। সে ইতিমধ্যে খবর পেয়েছে আমজাদ বাড়ি ফিরেছে। হয়তো জয়ন্তন গতকাল রাতের ঘটনা বলেও দিয়েছে আমজাদকে। আমজাদ হয়তো ওৎ পেতে আছে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তাকে শাস্তি দিবে, তাতে তার আক্ষেপ নেই, কিন্তু তার জন্য মীর শাস্তি পাবে, এটি মায়ার যেন মানতে পারছে না। তখনই মায়ার ঘরে শেফালি উপস্থিত হয়। এ কি ম্যাম সাহেব, আপনি ঘাপটি মাইরা বইসা আছেন যে? মায়া তখন কিছুটা রেগে বলল, তোকে না বলেছি আমায় মেম সাহেব ডাকবি না, শুধু আপা ডাক, নয়তো মায়া। সে যা ডাকমু, আপনি যা কইবেন। কিন্তু ওদিকে মীরবাবু বোধহয় বিদেশ চইলা যাইব, সেই কথাবার্তা চলতাছে। কথাটি শোনা মাত্রই মায়া উঠে দাঁড়ালো। তার হৃদয়ে কিছুটা ধকধক শব্দ করলো। এরপর বিছানা থেকে ওড়নাটা নিয়ে এলোমেলো চুলেই বৈঠকখানায় চলে যায়। সেখানে উপস্থিত রাফিদ, মীর, জয়ন্তন, আমজাদ এবং থমাস। রাফিদ মীরকে ঘুম থেকে ডেকে নিয়ে এসেছে তখন। এতক্ষণ বেশ আড্ডা জমিয়েছিল তারা। মায়াকে দেখে আমজাদ কাছে ডেকে নেয়। মায়ার ভালো মন্দ জিজ্ঞেস করে আমজাদ। মায়া কিছু না বলে আমজাদের কাঁধে মাথা রাখে। তখন জয়ন্তন আমজাদকে লক্ষ্য করে নির্বিকার কণ্ঠে বলল, আমি বলি কি বাপ, মায়া অহন বড় হইছে, বিয়ার উপযুক্ত হইছে, ওরে যত তাড়াতাড়ি সম্ভব বিয়া দেওয়ানের ব্যবস্থা কর। তখন থমাস জয়ন্তর রেশ টেনে বলল, তা হলে আরো ভালো হবে, আমরা মায়ের বিয়েটা দেখেই যেতে পারবো। কি বলিস মীর? মীর বেশ উৎফুল্ল হয়ে বলল, এটা দারুণ সংবাদ, আমিও এটাই চাই, মেয়েদের বিয়ে হয়ে গেলেই ঝামেলা মুক্ত। আমজাদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমাকে ভাবতে হবে, বিয়ের ব্যাপার স্যাপার তো, এত ভাবন লাগবো না, যা করবি তাড়াতাড়ি, বলে জয়ন্ত পান মুখে দিল। মায়া কোনো জবাব দিল না। সে বিয়ের জন্য অপ্রস্তুত, কিন্তু জয়ন্তন গতকাল রাতের ঘটনা কাউকে বলেনি, এটাও মায়ের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। সেই ঘটনা ঘিরেই জয়ন্তন বিয়ের কথা বলছে সে নিশ্চিত, কিন্তু গতকালের ঘটনা জেনে সকলেই চুপ থাকার কথা নয়। তাদের আলাপ আলোচনার মাঝেই তিনজন অনুচারী উপস্থিত হয়। এসে আমজাদ চৌধুরীকে লক্ষ্য করে বলল, সর্দার, দুজন লোক আসছে, আপনার খোঁজ করছে। কারা? শহর থেকে আসছে। কারা জানি না। এরপর আমজাদ সহ বাকিরা ঘরের বাইরে বের হয়। রান্নাঘর থেকে শালুক এবং শাহানারা সহ সবাই ঘরের বাইরে উপস্থিত হয়। তাদের সামনে একটি মার্সিডিজ গাড়ি থেকে দুজন লোক নেমে আসে। একজনের বয়স ৩০ থেকে ৩৩ বছরের মধ্যে, লম্বাটে দেহবিন্যাস, মাঝারি কায়দা, সুশৃঙ্খল শরীর, অদ্ভুত আকর্ষণীয় ভঙ্গি, উজ্জ্বল ত্বক, তীক্ষ্ণ চোখ যা মুহূর্তেই মানুষকে পর্যবেক্ষণ করতে পারে, সরু ও ধারালো নাক, হালকা দাড়ি যা তাকে বেশ গম্ভীর ও অভিজাত দেখায়, মাথায় একটি ফেডোরা পরা, চোখের রং বাদামি, ফিটিং হালকা ধূসর সাদা শার্টের উপর কালো গাঢ় নেকটাই দিয়ে, তার ওপর হালকা চারকোল গ্রে ব্লেজার, সাথে ফিটেড ট্রাউজার, সাধারণত ডার্ক কালার, পায়ে কালো চামড়ার ক্লাসিক লো হিল বুট।
তার সাথের জন ওনার সহকারী, দেখে বোঝা যাচ্ছে। আমজাদ সহ সবাই তার দিকে এগিয়ে গেল। আমজাদ আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? যুবকটি আমজাদের দিকে হাত বাড়িয়ে দিল। আমি ডিটেকটিভ আহির মির্জা। গত 4 দিন আগে পশ্চিম পাড়ায় একজন লোককে ঘর থেকে ডেকে নিয়ে মেরে ফেলেছে একদল লোক। আমি সেই খুনের তদন্ত করতে এসেছি।